আপনারা জানেন যে আজকে এই ঘটনাটা কেন ঘটলো। আপনার বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া থাকবে, সরকার একটা আসবে, জনগণের মতামতের ভিত্তিতে আরেকটা সরকার পরিবর্তন, এটাই হওয়া স্বাভাবিক। কিন্তু 2008 সালের পরে থেকে আপনারা অনেকে জানেন যে ভোটের কথা মানুষ ভুলে গেছিল, বাংলাদেশকে একটি অগণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক এবং ডিক্টেটরশিপ দিয়ে মানুষের উপর জোর করে আপনার চাপিয়ে দেওয়া নেতৃত্বের মধ্যে বাংলাদেশকে শাসন করতে চেয়েছিল। বাংলাদেশকে রাশিয়ার পুতুলের মতো রাষ্ট্রনায়ক হতে চেয়েছিল, বাংলাদেশকে কোরিয়ার মতো রাষ্ট্রনায়কের দায়িত্ব পালনের মতো দায়িত্ব পালন করতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশ হচ্ছে একটা স্বাধীন দেশ, 71 সালে 30 লক্ষ রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে। এই বাঙালিরা, এই ছাত্ররা কেউ বৈষম্য, কেউ নির্যাতন, কেউ ডিক্টেটরশিপ যে সহ্য করবে না, এটাই তার প্রমাণ। আজকে বাংলাদেশে 5ই আগস্ট সেই ডিক্টেটরশিপের অবসান ঘটিয়ে একটি নতুন স্বাধীনতা অর্জন করেছে। বাংলাদেশকে একটি আগামী দিনে যেন একটি শোষণমুক্ত, সম্প্রদায় চেতনা মুক্ত বাংলাদেশে সব ধর্ম মর্ম নিয়ে একটি বাংলাদেশ গড়ে উঠবে। বাংলাদেশকে যে নষ্ট করে দেওয়া হচ্ছে, আজকে বিচার বিভাগকে টোটাল রাজনৈতিকরণ করে নষ্ট করে দেওয়া হচ্ছে। মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছে বিচার বিভাগ, সেখানে বিচার পাওয়া যায় না। আজকে পুলিশ ডিপার্টমেন্টকে টোটাল ধ্বংস করে দেওয়া হচ্ছে, আজকে পুলিশ বের হতে পারছে না। গতকালকে পুলিশের নতুন আইজি নিয়োগ হয়েছে, পুলিশের সংস্কার করে আবার পুনর্গঠন করে আবার 2-1 দিনের মধ্যে পুলিশকে দায়িত্ব দেওয়া হবে। আজকে বাংলাদেশের সিভিল প্রশাসনকে টোটাল রাজনৈতিকভাবে ধ্বংস করে দিয়েছে। যদি শুনে যে এটা ওয়াহিদের ছেলে, এটা শুনে যদি ওর দাদা জামাত ইসলাম করতো বা বিএনপি করতো, একটা বাংলাদেশের সম্পূর্ণ মেধাবী ছেলেপেলেদের এই 14-15 বছর কোনো চাকরি হয়নি। এই বাংলাদেশকে দলীয়করণ করে এমনভাবে আজকে বাংলাদেশকে নষ্ট করে দিয়েছে। আজকে এই বাংলাদেশকে শুধু ভোটের মাধ্যমে নয়, আগে বাংলাদেশকে সংস্কার করতে হবে, বাংলাদেশের বিচার বিভাগকে ঠিক করতে হবে, বাংলাদেশের সিভিল প্রশাসনকে ঠিক করতে হবে, বাংলাদেশের আপনার সেনাবাহিনীকে পুনর্গঠন করতে হবে। সেনাবাহিনীকেও নষ্ট করে দেওয়া হচ্ছে, বাংলাদেশের সিভিল সোসাইটিকে নষ্ট করে দিচ্ছে, সমস্ত ভোটের অধিকারকে নষ্ট করেছে। আপনারা জানেন 2016 সালে আমি জেলা পরিষদে নির্বাচন করেছিলাম। আমি নির্বাচিত চেয়ারম্যানকে তৎকালীন এসপি মোজাহিদ ইসলাম, এসপি মাহবুবের নেতৃত্বে জোর করে আমার কাছ থেকে ক্ষমতা নিয়ে নেওয়া হয়েছিল। আপনাকে দুঃখের কথা কি বলবো, এই 3 জন চাঁপাইনবাবগঞ্জের এমপি আমাকে চেম্বার থেকে উচ্ছেদ করার জন্য গত মাসের 7 তারিখে 7 জুলাই বাণিজ্য মন্ত্রণালয়কে অবৈধ নির্দেশ অনুরোধ করেছিল যে চেম্বার থেকে আমাকে যেন অপারেশন করে প্রশাসক নিয়োগ করা হয়। তো এই সব অগণতান্ত্রিক চাঁদাবাজ মাস্টার বাংলাদেশের যারা নিজেকে রাজা মনে করে বাংলাদেশে শোষণ করতে চেয়েছে, তাদের পতন হবে না তো কার পতন হবে? আমরা এই ধরনের স্বৈরাচার সরকার চাই না। আমরা আগামী দিনে যে জনপ্রতিনিধি হবে সে সেবক যেন হয়, তাতে যে হবে আমরা সেবক তৈরি করতে চাই। বাংলাদেশের জনপ্রতিনিধি এবং প্রশাসনে মেধার ভিত্তিতে যেন আগামী দিনে ছেলেপেলেদের চাকরি হয়, এই জন্য বাংলাদেশকে নতুনভাবে সংস্কার করে গড়ে তোলার জন্য আজকে সেনাবাহিনী প্রধান, আজকে মহামান্য রাষ্ট্রপতি, দেশের সমস্ত রাজনৈতিক দল এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা যে ত্যাগ স্বীকার করে তাদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশকে নতুন দিগন্তে নিয়ে গেছে। সবার মাধ্যমে এই দেশকে সংস্কার করে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে, তার প্রত্যাশা নিয়ে আমরা কিন্তু কাজ করছি। দেশ এগিয়ে যাবে, বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ হবে। আমরা মহান স্বাধীনতার যুদ্ধে যে স্বপ্ন ছিল সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই। আমার চাঁপাইনবাবগঞ্জে পরিষ্কার বলতে চাই, আমরা লক্ষ্য করছি যে 15-16 বছরে অনেকে অত্যাচার নিপীড়ন করে যে অনেকে ক্ষতিগ্রস্ত করেছিল। তারপরেও আমরা সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রশাসন সহ সবাই মিলে আমরা বলেছি কেউ অন্যায় করলে আমাকে অন্যায় করতে হবে নাকি। আমরা সবাইকে অনুরোধ করেছি যদি কেউ অন্যায় করে থাকে প্রচলিত নিয়মের মধ্যে দিয়ে বিচারের মাধ্যমে তার শাস্তি নির্ধারণ হবে। আমরা এখন যারা এই টোকাই আমার বস্তির ছেলেপিলেরা আজকে যেভাবে চাঁপাইনবাবগঞ্জে লুটপাট করার চেষ্টা করেছিল বা করেছে, তাদের বিরুদ্ধে আগামী দিনে আইনগতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আমি আজকের সভা থেকে পরিষ্কার বলতে চাই যে চাঁপাইনবাবগঞ্জে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে, চাঁপাইনবাবগঞ্জে কোনো মানুষের বাড়ি ঘর দোকানপাট ধর্মীয়
বিভিন্ন প্রতিষ্ঠান সহ আমার হিন্দু সম্প্রদায়ের কোনো ভাইদের প্রতি, তাদের ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি, তাদের ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি যদি কোনো অত্যাচার হয়, চাঁপাইনবাবগঞ্জের মানুষকে নিয়ে প্রতিরোধ করতে হবে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। কোনোভাবে চাঁপাইনবাবগঞ্জে আমরা এই আইনকে হাতে তুলে দিতে পারবো না। আমরা চাঁপাইনবাবগঞ্জের সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে এই চাঁপাইনবাবগঞ্জে সুন্দরভাবে বসবাস করতে চাই, সুন্দর চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে চাই। আপনারা জানেন এই চেম্বার অফ কমার্স একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। আমি কখনোই 91 সাল থেকে আজ পর্যন্ত চেম্বার আছি। এখানে আমি দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করতে চাই। আমার কাছে কোনো আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত নাই, জাতীয় পার্টি নাই, কোনো ধর্মবর্ণ নাই। আমি চাই চাঁপাইনবাবগঞ্জে যে কোনো মানুষকে নিয়ে আমরা কাজ করতে চাই। চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিষ্ঠান হলো, এই প্রতিষ্ঠান থেকে আমরা যেমন নতুন মহিলা উদ্যোক্তা তৈরি করছি, আমরা মানুষের কর্মসংস্থান সৃষ্টি করছি, আমরা চাঁপাইনবাবগঞ্জের শীতের সময়তে আমরা শীত বস্ত্র বিতরণ করছি, আমরা ঈদের সময়তে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছি, আমরা মানুষের সেবক হিসাবে কাজ করতেছি। আমি মনে করি এই চাঁপাইনবাবগঞ্জের মানুষ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। একটা কথা মনে রাখেন, আমরা কেউ কিন্তু বেঁচে থাকবো না, কেউ আগে আর কেউ পরে আমরা মৃত্যুবরণ করব। কিন্তু মরার সময় যেন মানুষ বলে যে ওই লোকটা খুব ভালো ছিল, আহারে চলে গেল, এই কথাটা যেন আমি পাই, সেই দৃষ্টিকোণ থেকে আমি কাজ করছি। ছাই সম্পত্তি, লোভ লালসার ঊর্ধ্বে থেকে আপনাদের পাশে আমি থাকতে চাই। আমার ইচ্ছা আছে আমার আপনাদের পাশে থেকে আগামী দিনে বড় ধরনের কোনো কাজ করার। আপনারা দোয়া করবেন, আপনাদের পাশে থেকে চাঁপাইনবাবগঞ্জের জেলায় আমি আমার যে স্বপ্ন আছে, চাঁপাইনবাবগঞ্জে একটি আপনার এখানে আমনুরাতে আমরা একটা কৃষিভিত্তিক রপ্তানি প্রক্রিয়া অঞ্চল করার জন্য আমরা যে প্রক্রিয়া করছি, সেই রপ্তানি প্রক্রিয়ার জন্য অঞ্চল হলে এখানে প্রায় শিক্ষিত অর্ধশিক্ষিত 50,000 মানুষের কর্মসংস্থান হবে। তাইলে আমাদের এই জেলার মানুষের শুধু নয়, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, নওগাঁ, এই আমনুরাতে ইপিজেড হলে এই 3-4টা জেলার মানুষের কর্মসংস্থান হবে। আর এই ইপিজেড থেকে আমরা রেলের মাধ্যমে ভুটান, নেপাল, ইন্ডিয়া থেকে কাঁচামাল আনতে পারবো, রপ্তানি করে আবার ওই সব দেশে পাঠাতে পারবো। পাশাপাশি আমনুরা রেলের মাধ্যমে আমরা মোংলা হয়ে সারা পৃথিবীতে আমাদের পণ্য কাঁচামাল আনতে পারবো, রপ্তানি করতে পারবো। আমাদের জেলায় প্রায় 3.5 থেকে 4 লক্ষ আম উৎপাদন হয়। এখন পর্যন্ত বড় ধরনের কোনো আমের উপর আমরা শিল্প কারখানা করতে পারিনি। আমরা কেবলমাত্র রপ্তানি কিছু কিছু করতেছি। রপ্তানির জন্য যে সুযোগ, সবচেয়ে ইন্ডিয়াতে যে আপনার কার্গো বিমান ভাড়া, তার 4 গুণ বিমান ভাড়া বাংলাদেশে। এর কারণ হচ্ছে বাংলাদেশে বিমানকে সিন্ডিকেট করা হচ্ছে। আপনারা দেখবেন বিমানের টিকিট পাওয়া যায় না, আর বিমানে উঠলে অর্ধেক খালি। কিন্তু এই সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা চাই বাংলাদেশকে এইসব সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ চাই। আমরা এই চাঁপাইনবাবগঞ্জের রেজিস্ট্রি অফিসে একটা জমি রেজিস্ট্রি করতে গেলে সিন্ডিকেটের একটা বিরাট খরচ দিতে হয়। আগামী দিনে আপনাদের পরিষ্কার বলতে চাই, আমরা কোনো চাঁদাবাজি, কোনো ঘুষ দুর্নীতি এই চাঁপাইনবাবগঞ্জ হতে দেবো না। এই ছাত্রদের রক্তের বিনিময়ে, দেশের মানুষের রক্তের বিনিময়ে আমরা পুনরায় যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতার স্বপ্নকে চাঁপাইনবাবগঞ্জের মানুষকে এই সুফল আমরা পৌঁছে দিতে চাই, সেই আলোকে আমরা কাজ করতে চাই। আমি পরিষ্কারভাবে আপনাদেরকে বলতে চাই যে আমরা 15 সদস্য বিশিষ্ট আমাদের চেম্বারের ভাইস প্রেসিডেন্টে 5 জন আর আপনাদের 10 জন, এই 15 জনের নেতৃত্বে গোটা জেলায় হিন্দু সম্প্রদায়ের যেসব সমস্যা সম্ভাবনা আছে গোলমাল হওয়ার, সেসব এলাকা পরিদর্শন করবেন। যে কোনো সমস্যা হলে আপনারা সমাধান করবেন। আগামী শনিবার সকাল 10টায় আমরা 3 তলাতে গোটা জেলার হিন্দু সম্প্রদায়কে নিয়ে আমরা একটা মিটিং করব। সেই মিটিংয়ে আপনারা আপনাদের সমস্ত হিন্দু সম্প্রদায়কে ডাকবেন। 2000-5000 যাই হোক আমরা নিব। সেখানে আমাদের দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর যে দায়িত্ব আছেন তারা সহ, ইতিমধ্যে আমাদের নতুন সরকার হবে, সেই সরকারের প্রশাসন নিয়ে আপনাদের আশ্বস্ত এবং আগামী দিনের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেব। আগামী শনিবার সকাল 10টায় চেম্বারের দোতলায় মিটিং। কি ঠিক আছে? থাকবেন ইনশাল্লাহ। এবং আপনারাকে আমি এইটুকু আশ্বস্ত করতে চাই, এখন থেকে আপনাদেরকে আমার ভিজিটিং কার্ড দিয়ে দেওয়া হয়েছে। আমাদের 5 জনের আমাদের মোবাইল নাম্বার সহ ভাইস প্রেসিডেন্টের নাম্বার দিয়ে দিচ্ছি। এই 15 জনের কমিটি আজকে থেকে পারলে ভালো, নাহলে কালকে সকাল থেকে গোটা জেলা পরিদর্শন করে আপনাদের পাশে থাকবে। আমরা পরিষ্কার বলতে চাই, আমরা কোনো প্রজামণ্ডল আমরা অতীতে যোগাইনি, এখন আমরা যোগাবো না। আমরা যেভাবে চলছিলাম স্বাভাবিক জীবনযাত্রা, স্বাভাবিক ধর্ম প্রতিষ্ঠান যেন থাকে, সেইভাবে আমরা চলবো। তার জন্য কোনো উস্কানি দিয়ে
কোনো সন্ত্রাসী বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের জেলার ভাবমূর্তি বা আমাদের রাজনৈতিক দলগুলোর ভাবমূর্তি নষ্ট করে বাংলাদেশে খারাপ মেসেজ পৌঁছে দেওয়ার যে চক্রান্ত করবে, সেই চক্রান্তকারীদের আমরা হাত ভেঙে দেবো, যেন ভবিষ্যতে আর কেউ এই ধরনের চক্রান্ত না করতে পারে। আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন। আপনাদের পাশে আমি অতীত ছিলাম, আগামী দিনে থাকবো, এখনও আছি, আগামীতে থাকবো। আপনারা আমার জন্য দোয়া করবেন।